মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজ্যকে কোথাও গিয়ে একটা সাংবিধানিক সংকটের মধ্যে ফেলে দিচ্ছেন এই রেজিগনেশনটা না দিয়ে? দেখুন, সাংবিধানিক সংকট বলতে এরকম বলা যায় যে সংবিধানে এর আদৌ এক্সপ্লেনেশন আছে কি না, বা এমন একটা পরিস্থিতি যেটা ডিল করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আদারওয়াইজ এগুলো সবই মানে স্টেট, সেন্ট্রাল, এই ইলেকশন প্রসিডিওর, চিফ মিনিস্টার, প্রেসিডেন্ট, গভর্নর, এগুলো সবই সংবিধানে বলা আছে। সবই সংবিধানকে ইন্টারপ্রেট করেই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই যে সংবিধান বাদ দিয়ে হবে। তো সাংবিধানিক যে আপনি যে শব্দটা বললেন, সাংবিধানিক জটিলতা, সাংবিধানিক জটিলতা, সংকট, সাংবিধানিক সংকট সেইভাবে নয়, বাট এটা খুব নর্মাল প্রসিডিওর তো নয়, কারণ এরম ঘটনাই ঘটেনি। যে ঘটনাটা আজ পর্যন্ত ঘটেনি সেই ঘটনাকে আপনি সংকট অবশ্যই বলতে পারেন, এবং সেই সংকটে কি করা হবে সেটার কিন্তু প্রেসক্রিপশন আছে। এমন নয় যে প্রেসক্রিপশন নেই, কি হবে না হবে কেউ জানে না। হয়তো সেম ঘটনা ঘটেনি, বাট আমরা আইডিয়া করতে পারছি কি ঘটবে। রাজ্যপালের কাছে কতটা ক্ষমতা থাকে? মানে রাজ্যপাল এক্ষেত্রে কি নিজেই পুরো সমস্যাটা মেটাতে পারেন, নাকি রাষ্ট্রপতির দ্বারস্থ হতে হয়? না, ওইটা যেটা আপনাকে বললাম, রাজ্যপালের প্লেজার কিন্তু যদি রিজনেবল প্লেজারকে উইথড্র করতে চায় গভর্নর, তাহলে কিন্তু এটা যথেষ্ট কারণ রাজ্যপাল জানে ইলেকশন কন্ডাক্ট হয়েছে, অফিসিয়ালি জানে, এবং ইলেকশন কমিশনার একটা অফিসিয়াল অথরিটি, তারা অ্যানাউন্স করে দিয়েছে। সবই রাজ্যপালের কাছে অফিসিয়াল নিউজ ফ্রম ডাইরেক্ট না হলেও, এবং গভর্নর ইলেকশন কমিশনের কাছ থেকেও তো রিপোর্ট চেয়ে পাঠাতে পারে। তো এইগুলো সমস্ত রয়েছে। এখানে প্লেজারটাকে রিজনেবলি এক্সপ্লেন করে এই গভর্নমেন্টকে ডিসমিস করাটা কিন্তু খুব সোজা গভর্নরের কাছে, এবং ওটা লিখতে বা ওই ডিসপ্লেজারটা শো করতে যে এক্সপ্লেনেশন দিতে হবে এক্ষেত্রে যথেষ্ট। এবং সেইখানে আপনার ওই যেটা বললেন যে উনি প্রেস কনফারেন্স করেছেন, পাবলিক ডোমেনে রয়েছে, দ্যাট ক্যান বি অবভিয়াসলি মানে অ্যাকম্প্যানিং ফ্যাক্ট। জানতে চাই যে এই যে একটা সরকার শেষ হয়ে যাওয়া, আরেকটা সরকারের শপথ নেওয়া, এই মাঝের সময়টাতে কি কি হতে পারে, সংবিধানে কি কি বলা হয়েছে? দেখুন, সংবিধানে যেই ইলেকশন অ্যানাউন্সমেন্ট হয়, চিফ মিনিস্টারকে রিক্রুট করেছিল বা শয়ার করিয়েছিল তো গভর্নর। তো স্বভাবতই 164 2-3টে আর্টিকেল আমাদের সংবিধানে প্রযোজ্য। মানে সেই আর্টিকেলগুলো নিয়ে আমাদের ডিসকাশন করতে হবে যে কি হতে পারে বা কি হওয়া উচিত, এবং কি হতে পারে তাতে একটা প্রবাবিলিটি ফ্যাক্টরও কাজ করবে। কেন? কারণ কি এরকম সিচুয়েশান এর আগে কখনো ঘটেনি। স্বভাবতই সেই সিচুয়েশান যদি অ্যারাইজ করে যেটা এর আগে ঘটেনি, আনফোরসিন, তখন আমরা নেক্সট রিসার্চটা করি যে সুপ্রিম কোর্ট এরকম সিচুয়েশানে কি বলেছে, বা এরকম যখন কিছু ঘটেছিল যেটা সংবিধানে ক্লিয়ারলি এক্সপ্রেসলি বলা নেই, তাহলে সুপ্রিম কোর্ট ওটাকে কি ইন্টারপ্রেট করলো। পশ্চিমবঙ্গের এখন যে ঘটনাটা রয়েছে, সুপ্রিম কোর্টে এরকম এর আগে ম্যাটারই যায়নি, স্বভাবতই সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশন নেই। আদারওয়াইজ সংবিধানের 164, আর্টিকেল 164, 172, কিছুটা 356 আসবে, আমি বলছি ওটাতে। সেখানে যখন গভর্নর মনে করবে ইলেকশন কন্ডাক্ট হয়ে যাবার পর তার নলেজে থাকছে, এবং যে এক্সিস্টিং পার্টি বা এক্সিস্টিং চিফ মিনিস্টার বা তার যা মন্ত্রিসভা আছে, যখন তারা ডিফিটেড হলো ইলেকশনের, তো পলিটিক্যাল ব্যানারে ফাইট হচ্ছে, এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই যে কারা মেজরিটি পেল, এটা ক্লিয়ার যে কোন পার্টি মেজরিটি পেল। যদি ওই জায়গাটা অ্যাম্বিগুইটি থাকতো একটা অন্য ডিসকাশনে আমরা ঢুকতাম। তখন ওই এক্সিস্টিং চিফ মিনিস্টার তার মন্ত্রিসভাকে নিয়ে গভর্নরের কাছে রেজিগনেশন দেবে। দ্যাট ইজ দ্য ল, দ্যাট ইজ দ্য সংবিধান। তখন গভর্নর দেখবে যে যতক্ষণ না নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে, চার্জ নিচ্ছে, রাজ্যটা চালানোর জন্য রিকোয়েস্ট করবে এই এক্সিস্টিং চিফ মিনিস্টারকে যে তুমি একটু কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে, যতদিন না নতুন গভর্নমেন্ট চার্জ নিচ্ছে, মন্ত্রিসভা গঠন হচ্ছে বা চিফ মিনিস্টার আসছে, তুমি কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে চালাও। এটা সংবিধানে বলা রয়েছে। আমাদের এখানে যেটা এখন ঘটেছে, ইনি রেজিগনেশন দিতে যাননি এখন যিনি এক্সিস্টিং চিফ মিনিস্টার। তো স্বভাবতই গভর্নরের কাছে যেটা বলা রয়েছে 164-এ, যে অ্যাট দ্য প্লেজার অফ গভর্নর, যে গভর্নর যখন মনে করবে,
সুপ্রিম কোর্ট একটা জাজমেন্টে 2016 মামলার রেফারেন্সটা আমার এক্ষুনি মনে আসছে না, সুপ্রিম কোর্ট ওই জাজমেন্টে বলে এই যে প্লেজার অফ গভর্নর এটা আরবিটারি হবে না, প্লেজার অফ গভর্নরের ডিসিশনটা মাস্ট বি রিজনড এবং এক্সপ্লেনড, আচ্ছা, যে কী কারণে এই গভর্নরের প্লেজারটা এগেনস্ট এই এক্সিস্টিং গভর্নমেন্ট যেতে পারে। মানে যদি দেখা যায় যে এই গভর্নমেন্ট দিচ্ছে না রেজিগনেশন resignation, দিচ্ছে না, তাহলে কিন্তু সেই গভর্নরের প্লেজার কিন্তু অ্যাপ্লাইড হতে পারে এগেনস্ট দিস গভর্নমেন্ট, মানে ডিসমিসও করতে পারে এই গভর্নমেন্টকে। ওইখানে ওই রিজনেবল এক্সপ্লেনেশনটা বললাম। আমি কেন ডিসমিস করছি এটা মানে কিন্তু reason দিতে রাজ্যপাল হবে। চাইলে সময়ের আগেই ডিসমিস করে দিতে পারে, বিশেষ সময়ের আগে মানে ইলেকশনের পরে, সময়ের আগে বলতে মানে গভর্নমেন্টের এখন মাঝামাঝি যে সময় সময়টা, কিন্তু বলছি না। এখন যে সময়টা এখন যে সময় গভর্নর চাইলে ডিসমিস করে দিতে পারে। তার যে রিজনটা খুব পরিষ্কার, যে তুমি আমাকে রেজিগনেশন দিচ্ছ না, অতএব আমি তোমাকে ডিসমিস করলাম। আচ্ছা, এই জায়গাটায় এখন গভর্নর যেতে পারে যদি অফিসিয়ালি কমিউনিকেট হয়ে থাকে যে উনি দিচ্ছেন না। এখন আমরা হয়তো মিডিয়াতে দেখেছি এই যে অফিসিয়াল কমিউনিকেশন মানে কি, মানে এখন তো সোশ্যাল মিডিয়াও একটা অফিসিয়াল কমিউনিকেশনের মধ্যে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠকে যখন স্পষ্ট বলছেন যে আমি কেন দেব, আমাকে তো জোর করে হারানো হয়েছে, আমি তো হারিনি। কিন্তু সংসদীয় গণতন্ত্রে কি এই জোর করে হারানো ব্যাপারটা আসে আদৌ? না, এটাকে অফিসিয়াল কমিউনিকেশন আপনি বলতে পারবেন না, কারণ একজন পলিটিক্যাল নেতা যখন তার প্রেস কনফারেন্সে বা অফিসিয়ালি সে হয়তো তার অফিসিয়াল স্ট্যান্ড থেকে বলছে, কিন্তু সেটা আমাকে কমিউনিকেট করছে না, তার অনেক কারণ হতে পারে। যতক্ষণ না অফিসিয়ালি কানেক্ট করছে গভর্নরের সঙ্গে, মানে বিটুইন টু অথরিটিজ অর টু পারসনস দ্য কমিউনিকেশন টু বি ডান, সেটা না হলে আমি চারিদিকে খবর হচ্ছে তাতে কিন্তু গভর্নর অ্যাক্ট করবে না। একটা রিজনেবল টাইমের মধ্যে হয়তো গভর্নরও যোগাযোগ করতে পারে। এই জায়গাটা দেখুন বলা নেই, যে কারণে আমি সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশনের কথা বলছিলাম, যে কোথাও বলা নেই, ইনি যদি না দিতে আসে তাহলে কি গভর্নর চাইতে পারে? আচ্ছা, ওই রকমভাবে এক্সপ্লিসিটলি তো বলা থাকে না, বাট একটা স্বাভাবিক কি রিজনেবল ন্যাচারাল জাস্টিস সেখান থেকে এটা আমরা এই চর্চাটা করি। রেজিগনেশনের সময়টা কতটা, মানে এই যে সরকারে ছিলেন এতদিন যে বা যিনি বা যারা, তাদের এই রেজিগনেশন দেবার সময়টা কতক্ষণ পর্যন্ত থাকে? শেষ দিন পর্যন্ত, মানে 7 তারিখ কালকে পর্যন্ত দিতে পারবেন, না এর মধ্যে দিয়ে দেবার কথা? নিয়মটা কি? দেখুন, আর্টিকেল 172-তে পরিষ্কার বলছে 5 years, 5 বছর। 5 বছর এক্স্যাক্ট কবে কাউন্ট হচ্ছে করে দেখতে হবে, 7 তারিখ 6 তারিখ যবে হচ্ছে। তো যেই 5 বছর কমপ্লিট হয়ে যাবে, অটোমেটিক এক্সিস্টিং গভর্নমেন্টটা ডিফাঙ্ক্ট করে যাবে, ওর আর কোনো সেক্ষেত্রে রেজিগনেশন না দিলেও যে কোনো পরিস্থিতিতে আর থাকছে না। ঠিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজ্যকে কোথাও গিয়ে একটা সাংবিধানিক সংকটের মধ্যে ফেলে দিচ্ছেন এই রেজিগনেশনটা না দিয়ে? দেখুন, সাংবিধানিক সংকট বলতে এরকম বলা যায় যে সংবিধানে এর আদৌ এক্সপ্লেনেশন আছে কি না, বা এমন একটা পরিস্থিতি যেটা ডিল করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আদারওয়াইজ এগুলো সবই মানে স্টেট, সেন্ট্রাল, এই ইলেকশন প্রসিডিওর, চিফ মিনিস্টার, প্রেসিডেন্ট, গভর্নর, এগুলো সবই সংবিধানে বলা আছে। সবই সংবিধানকে ইন্টারপ্রেট করেই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই যে সংবিধান বাদ দিয়ে হবে। তো সাংবিধানিক যে আপনি